দর্শক শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও জানাবো শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে, আসছে অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সকালে সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা। ডক্টর সালেউদ্দিন বলেন, সরকার চায় নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে। তবে আইএমএফ বড় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের, তাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সেগুলো পরবর্তীতে আইএমএফকে জানাতে হবে। আমরা তো যতটুকু পারি দেশের সম্পদ আহরণ করে করবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য, বিদেশি সে লাগবে। এর মধ্যে আইএমএফ একটা আমাদের অন্যতম হিসেবে আইএমএফ, যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হবে। এনবিআর এর সাথে বসবে, আমাদের ম্যাক্রো পলিসি টিম আছে, ডিটেল আলাপ করে আলটিমেটলি তারা তাদের নিজস্ব ভিউ পরে অক্টোবর মাসে যখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাবে তখন ওদের সাথে যারা পলিসি মেকার তাদের সাথে আলাপ হবে। দর্শক, আমরা কথা শুনছিলাম, আমাদের অর্থ উপদেষ্টা জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন রয়েছেন সচিবালয়ে, তার কাছ থেকে জেনে নিব সবশেষ পরিস্থিতি সেখানকার। শাহনাজ ইয়াসমিন, আশা করি শুনতে পাচ্ছেন। আইএমএফের বৈঠকের যে খবরটি আমরা দেখছিলাম, দর্শকদেরকে জানাচ্ছিলাম, এখন আসলে কি অবস্থা? আইএমএফ প্রতিনিধি কি চলে গিয়েছেন কিনা এবং এর বাইরেও সুনির্দিষ্ট করে তাদের আসলে কি প্রস্তাব ছিল, আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন। বাবু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত 15 দিনে এই পর্যন্ত 4 বারের মতো অর্থ উপদেষ্টার সাথে আইএমএফ এর প্রতিনিধি দলের এই বৈঠক চলছিল সচিবালয়তেই। একই সাথে এই প্রতিনিধিরা এনবিআর সাথে বৈঠক করছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেছে এর আগে, এবং আজকেও সকালবেলা প্রথমেই এসে 10টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সচিব যিনি তার সাথে বৈঠক করেছেন। 11টার দিকে অর্থ উপদেষ্টার সাথে 9 সদস্যের একটি প্রতিনিধি দল আসছেন, আবাসিক প্রতিনিধি যিনি বাংলাদেশের জয়েন্দু দে, তার সভাপতিত্বে, এবং এই বৈঠকটি 1.5 ঘন্টার মতো চলছিল। 1.5 ঘন্টা পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা যেটা বলেছেন, এটা তো নিউজে দেখলে আপনি বললেনই। এর বাইরে যেটা আছে যে আমরা জানি যে আসলে আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশ ঋণ হিসেবে $3 বিলিয়ন আসলে সহায়তা চাচ্ছে। সে বিষয়টা নিয়ে আসলে মোটামুটি দেন দরবারি চলছে। আইএমএফ এর সাথে কি প্রক্রিয়া দিবে, কিভাবে দিবে, কত দিনের ভিতরে দিবে। আমরা জানি যে এই বছর ডিসেম্বর নাগাদ একটা ঋণ আসবে, আগামী জুন মাস থেকে একটা আসতে পারে, এরপরে বাকি কত দিন সময় লাগবে বাকিটা আসতে, সেটা নিয়েও আসলে আলোচনা হচ্ছে, বৈঠকে হচ্ছিল। যদিও আজকে অর্থ উপদেষ্টা এটা নিয়ে কিছু বলেননি। এর আগে যেদিন বাংলাদেশ আইএমএফ এর প্রতিনিধি ছিল সেদিন সাংবাদিকদের সাথে উনি এটা একটু কিছুটা বলেছেন যে আমরা এমন একটা ঋণের দিতে চাই, ঋণ সহায়তা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যে সংস্কার চাচ্ছে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে এবং অর্থনৈতিক সব খাতেই সংস্কারের কথা আলোচনা হয়েছে এই বৈঠকে। অর্থ উপদেষ্টা যেটা জানালেন, সেক্ষেত্রে আসলে অর্থ পাচারের বিষয়টা নিয়ে কিভাবে কারিগরি সহায়তা পেতে পারে আইএমএফ এর কাছ থেকে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ সব মিলে অর্থনৈতিক খাতে আইএমএফ কে একটি বড় সহযোগী সংস্থা হিসেবে বাংলাদেশ এই সরকার পাশে চায়। সে বিষয়টা আইএমএফও আসলে এনশিওর করেছে তারা পাশে আছে। তবে কিভাবে থাকবে, কোন প্রক্রিয়া থাকবে, কিভাবে অর্থনৈতিক যে সহায়তা সেটা দিবে, সেটা নিয়ে আসলে আইএমএফ এর বোর্ড মিটিং অক্টোবরে যেটা আছে সেখানে আলোচনা হবে। তারপরেই জানানো হবে যে আসলে কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে চাই। বাবু, ধন্যবাদ আপনাকে। ইয়াসমিন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন জানাচ্ছিলেন সচিবালয় থেকে। যাচ্ছে অন্যান্য সংবাদে। বেসরকারি খাতের 9 বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা, আইসিবি ইসলামী ব্যাংক। এছাড়াও 5টি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো অন্যান্য সকল ব্যাংক থেকে সহায়তা নিতে পারবে, যেখানে গ্যারান্টর হিসেবে থাকবে নিয়ন্ত্রক সংস্থা
বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদন করেনি। পাঁচটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে তারল্য সহায়তা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তো বাংলাদেশ ব্যাংক আসলে এক ধরনের গ্যারান্টরের ভূমিকা পালন করছে। ব্যাংকগুলো তাদের নিজেদের মতো করে পছন্দ করে যার কাছ থেকে তারা লিকুইডিটি সাপোর্ট পাবে তার কাছ থেকে তারা সেই সাপোর্টটা নিবে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক এখানে অনেকটা গ্যারান্টরের ভূমিকা পালন করছে। এর ফলে যেটা হবে যে ব্যাংকগুলো তারল্য সংকট সাময়িকভাবে মোকাবেলা করতে পারবে এবং গ্রাহকদের যে অনাস্থার বিষয়টা তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে সেটা থেকে ব্যাংকগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে নিয়ে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংকে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের নিরীক্ষা কার্যক্রম। পরবর্তীতে তারল্য সংকটে থাকা আরও 6 ব্যাংকেও একইভাবে নিরীক্ষা করা হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ব্যাংকের তারল্য সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দুর্বল ব্যাংকগুলোতেও আমানতের প্রবৃদ্ধি বাড়ছে। এ সময় গভর্নর জানান, ব্যাংক বন্ধ নয়, বরং দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা রয়েছে। গ্রাহকদের অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন গভর্নর। বলেন, আগামী মার্চ এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে। আমরা একটু যেগুলো ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে যেখানে দুর্বৃত্তায়নটা বেশি হয়েছে এবং রিসেন্টলি হয়েছে, সেই ব্যাংকগুলোতেই বেশি করছে। এখানে ইসলামী ব্যাংকের সংখ্যাটাই বেশি, অ্যাজ ইউ নো। তো এবং কারণ আমরা জানি। তো আমরা এখন ওগুলোকেই ফোকাস করব। এগুলো এই ব্যাংকগুলোর যেটা অবস্থা হচ্ছে, এগুলোর সত্যিকারের অর্থে এখন তাদের কোনো মালিকানা নাই। যেই বিনিয়োগ করতে আসুক না কেন, সে তো আগে জানতে চাইবে যে আমার এই ব্যাংকটার অবস্থাটা কতখানি খারাপ, কেন আমি নেব এটা। তাকে তো একটা কিছু দিয়ে বুঝ দিতে তো হবে আমাকে, তা না হলে তো হবে না। সেই ডিউ ডিলিজেন্স যেটা প্রপার, সেটা আমরা এখন করব। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। আমরা গভর্নরের কথা শুনছিলাম। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই ব্যাংক খাতে আস্থা অনাস্থা এই শিরোনামে। আমরা জানি যে সমসাময়িক কালে ব্যাংক খাতে কিন্তু গ্রাহকরা আসলে অনেক বেশি উদ্বেগে রয়েছেন। তাদের অনেকেই আমানত উত্তোলন করে নিচ্ছেন, কেউ আসলে উদ্বেগে রয়েছেন নতুন করে তারা ডিপোজিট করবেন কিনা, এই ধরনের শঙ্কা সংশয়ের মধ্যেই কিন্তু গ্রাহকরা আসলে দিন পার করছেন। সার্বিকভাবে আসলে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে কিনা, গভর্নর যদিও দাবি করেছেন নতুন করে আসলে আতঙ্কিত হবার কিছু নেই, তারা চেষ্টা করছেন একীভূত করে হলেও ব্যাংকগুলোকে রুগ্ন দশা থেকে আসলে নতুন করে পুনরুজ্জীবিত করবার। এসব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। ব্যাংক খাতের আস্থা অনাস্থা নিয়ে আমাদের সঙ্গে একজন পুরনো ব্যাংকার এবং সৈয়দ একটা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের পরিচিত মুখ সৈয়দ মাহবুবুর রহমান আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা স্বাগত জানাতে চাই তাকে। বিজনেস আওয়ার্ডে স্বাগত জানাচ্ছি সৈয়দ মাহবুবুর রহমান আপনাকে। আমরা শুরুতেই আসলে যে বিষয়টি জানতে চাই, গতকাল আমি নিজেই আসলে অ্যাসাইনমেন্ট কভার করতে গিয়েছিলাম। গভর্নর অনেকগুলো বার্তা দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, আমানতকারীদের উদ্দেশ্যে, যে তারল্য সংকট নিয়ে আসলে সবার মধ্যে একটা ভীতি কাজ করছিল, বিশেষ করে ইসলামী ধারার ব্যাংকগুলোতে। তারা আসলে ব্যাংকে গিয়ে ফিরে আসছেন, 10,000 টাকা নিয়েও কাউকে হয়তো ফিরে আসতে হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে তিনি আসলে আসার কথা জানিয়েছেন। সব মিলিয়ে আপনার কাছ থেকে একটা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যদি জানতে চাই, এখন আসলে পরিস্থিতি, গভর্নর নতুন করে দায়িত্ব নেবার পর অনেক চেষ্টা করছেন, সব মিলিয়ে আসলে আমানতকারীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সেটি কি আমানতে একটু প্রবৃদ্ধি বাড়ছে এবং সত্যিকার অর্থে কি ব্যাংকের প্রতি মানুষের দেউলিয়া হয়ে যাওয়ার নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্ক কি এখনো আসলে রাখা ঠিক হবে কিনা? ধন্যবাদ। আসলে যে ব্যাপারটা হয়েছে, আমি প্রথম যে ইস্যুটা হচ্ছে যে এটা একদম স্পেলফারে যে টাকাটা উত্তোলন হচ্ছিল, যেভাবে টাকাগুলো চলে যাচ্ছিল সেটা বন্ধ হয়েছে। সো লিকেজটা এখন বন্ধ। যেমন আপনি দেখবেন যে 6-7 তারিখে ইসলামী ব্যাংকের বোধহয় উপরে প্রায় 2 দিনে 4টা বা 6টা কিছু চেকের মাধ্যমে প্রায় 1,000 কোটি টাকা কিন্তু উত্তোলনের জন্য এসেছিল, সেটা কিন্তু ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিলেন। তো এরকম যে সব ব্যাংকে কিন্তু এসছে, যেগুলো হয়তো আমরা জানি না, কিন্তু সবচেয়ে বড় আশার কথা হচ্ছে এখন আর কোন রকম লিকেজ হচ্ছে না। সো আমার একটা পথ বন্ধ হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে যে আপনি যে লোন দিয়েছেন, আমরা ব্যাংকগুলো কি করি, ইন্টারমিডিয়েট, আমরা টাকা নেই একজন থেকে টাকা দিয়ে আরেকজনকে। এখন মুশকিল হয়ে যে লোনগুলো দিয়েছেন, সেই লোনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ওই গ্রুপের কাছে গেছে
এবং তারা কিন্তু এখন দেশে নেই, তারা এবং সেই টাকাটা ফেরত পাওয়া হয়ে যাবে খুবই দুরূহ একটা কাজ, এবং যেটা অলরেডি বর্তমান সরকার মাননীয় গভর্নর বলেছেন যে এগুলো চেষ্টা করা হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের মাধ্যমে টাকাটা ফিরিয়ে আনার জন্য। সেটা কবে ফিরতে আসবে, কিভাবে আসবে, সেটা হচ্ছে লং রান প্রসেস। এখন আরেকটা হচ্ছে যে তাদের যে অ্যাসেট বেজ আছে, যেখানে যে অ্যাসেট গুলো আছে, সেই অ্যাসেট গুলোকে ডিসপোজ করে রিকভারি করা। এখন ব্যাপারটা হচ্ছে রিকভারি প্রসেসটা কিন্তু আপনি ওভারনাইট হবে না, এটা কিন্তু সময় লাগবে। তো আপনি রিকভারি করে টাকাটা আপনি ডিপোজিটে ফেরত দেবেন, সেই সময় তো ডিপোজিট আপনি দিবেন না, কারণ ওনার তো অনেক ধরনের চাহিদা আছে, ওনার ধরনের প্রয়োজন আছে। তো এই সময়টাকেই পসিবলি ব্রিজ করার জন্য যেটা সেন্ট্রাল ব্যাংক ইনিশিয়েটিভ নিয়েছে, যে আপনি সেন্ট্রাল ব্যাংকের একটা গ্যারান্টি নিয়ে যে সমস্ত ব্যাংকগুলো লিকুইড আছে বেটার দেন দেম, তারা এই সময়ে কিছু সাপোর্ট দিবে। তাতে করে যেটা সেন্ট্রাল ব্যাংক গভর্নর বললেন মহোদয়, যে এখন অডিট করে ওই ব্যাংকগুলোর একটা অবস্থান দেখে তারপরে ওরা কি করবে সেটা চিন্তা করবেন। তো এর আগে যে কাজগুলো সেটা হচ্ছে যে আপনার যে ডিপোজিট আপনার ব্যাংকে যাবে তাকে তো টাকা দিতে কিছু সাপোর্ট দিতে হবে, আদারওয়াইজ তো একটা আরো বেশি প্যানিক হয়ে যাবে। একটা কথা গভর্নর সাহেব বলেছেন, জানেন কিনা মনে আছে, যে আগে 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ ছিল, সেটাকে 2 লক্ষ টাকা করা হয়েছে, এবং তিনি বলেছেন এতে করে 95% অফ দ্য ইয়ে কিন্তু কাভার হয়ে গেছে। বাকি 5% নিয়ে হচ্ছে এখন সমস্যা, যে যদি কখনো কিছু হয় তাহলে কি হবে। তো সেটা যেটা হচ্ছে যে আমাদের গভর্নর মহোদয় বলেছেন যে ওইসব ব্যাংকের কাস্টমারদের সাথে ওই ব্যাংকগুলোকে আরো বেশি এনগেজ হতে হবে, যাতে করে প্যানিক সিচুয়েশন না হয়, এবং যাতে করে যেটা একটা কোনো বললেন যে টাকা পয়সা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু উত্তোলন করেন, এর চেয়ে বেশি উত্তোলন করেন না। এই মুহূর্তে একটু ধৈর্য ধারণ করে আপনারা আগান। আমাদের দেশে কিন্তু একটা এক্সাম্পলও আছে, দেখেন বিসিসিআই কিন্তু ক্লোজ হয়ে গেছিল 90s-এ, পরে কিন্তু সেই ব্যাংক কিন্তু খুলেছে, এবং সেই ব্যাংক কিন্তু এখন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংক ইন দ্য কান্ট্রি। তো আমার কাছে এটা মনে হয়, যেটা উনিও বলেছেন, যে আস্তে করে এদের ফিনান্সিয়াল হেলথটা বার করা গেলে তারপরে হয়তো মেবি উই ক্যান গো ফর মার্জার, বিশেষ করে এগুলো উইকার ব্যাংক থাকবে, কারণ বাংলাদেশে অনেক পটেনশিয়াল আছে। আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টরকে নিয়ে এসে আমরা কিন্তু ব্যাংকগুলোকে মার্জ করে এটা কিন্তু একটা উপায় হতে পারে। আর ইন দ্য মিন হোয়াইল যেটা হচ্ছে যে আপনার কাস্টমারদেরকে বিশেষ করে ডিপোজিটের সাথে কন্টিনিউয়াস কথা বলতে হবে, কিছু টাকা পয়সা আস্তে দিয়ে ওদের সে কনফিডেন্স যাতে ইরোডেড না হয়ে যায়, যাতে করে সবাই ব্যাংকের প্রতি অনাস্থার ব্যাপারটা না আসে, সেটা আমাদের সবাইকে মিলে কাজটা করতে হবে। জি, মাহবুবুর রহমান, আমরা আপনার কথা শুনে আশ্বস্ত হলাম, গ্রাহকরাও নিশ্চয়ই আশ্বস্ত হবেন যে ধীরে ধীরে, বিশেষ করে গভর্নর কালকে যে বার্তা দিয়েছেন যে নতুন করে আসলে আস্থা ফেরানোর চেষ্টা করছেন, সব মিলিয়ে আমরা যদি একটু বলি যে আমাদের যে ডলারের উপর যে ধরনের চাপ ছিল, এখনও কারেন্ট ব্যালেন্সে যে ঘাটতিটা রয়েছে, সেই জায়গাগুলোতে কি আমাদের একটু পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা? ইয়েস, আপনি দেখেন আমাদের যদি ব্যালেন্স অফ পেমেন্ট যেটা বিওপি, সেটা কিন্তু ইমপ্রুভ করেছে, আপনার কারেন্ট অ্যাকাউন্টটা কিন্তু ইমপ্রুভ করেছে, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা বেসিক্যালি কিছু এর জন্য ওটা এখন অলরেডি পজিটিভ হয়েছে। এখন আমাদের এখানে আরো আনতে হবে। আরেকটা যেটা পজিটিভ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট ট্রানজিশন কিন্তু আমাদের রেমিটেন্সের প্রভাবটা বেড়েছে। আমরা বিফোর দ্য ট্রানজিশন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক বাংলাদেশের ডায়াসপোরারা কিন্তু আপনারা বিশেষ করে অনেকখানে ওরা প্রসেশন করেছেন, করেছেন, যাতে করে একটা নেগেটিভ একটা হয়েছিল যে বাংলাদেশে যেন আমার রেমিটেন্স না পাঠানো হয়। কিন্তু এই ট্রানজিশনের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের রেমিটেন্স প্রভাবটা বেড়েছে। এখনো যা এসছে তাতে মনে হচ্ছে এই মাসে প্রায় 2.2 to 3.3 বিলিয়ন ডলার আসবে। এবং এতে করে যদি আমরা রেমিটেন্স প্রভাব বাড়াতে পারি তাহলে, এবং আমাদের ইম্পোর্টটা যদি আমরা লাক্সারি আইটেমস গুলোকে অ্যাভয়েড করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় সিচুয়েশন ইমপ্রুভ হবে। কিন্তু এই মুহূর্তে যেটা আরেকটা কনসার্নিং ইস্যুটা হচ্ছে এক্সপোর্টটা। আপনি দেখতে পেয়েছেন যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কিন্তু আমরা এখনো স্টেবিলিটি আসেনি, যার জন্য দেখবেন যে এখন বেশ কিছু ফ্যাক্টরি ওপেন হয়ে গেছিল, এখন আবার কিন্তু মাঝখানে গতকালকে দেখলাম যে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ করে ফেলেছে। এই শ্রমিকদের অসন্তোষ বিভিন্ন কারণেই হোক, সেটা আপনার যদি এই ব্যাপারটা এখন একটা, আমি বলবো যে একটা বিরাট ইস্যু এখন আমাদের জন্য। কেননা আমরা যেটাকে ইমিডিয়েট অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্টটা কিন্তু ইম্প্যাক্ট হবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে। শুধুমাত্র যে এক্সপোর্ট প্রসিড কমে যাবে তা কিন্তু না, বিভিন্ন ব্যাংকের কিন্তু নন পারফর্মিং লোন বাড়বে, বিকজ আমার ব্যাক টু ব্যাক লায়াবিলিটি কিন্তু ম্যাচিউর হয়ে যাচ্ছে, সেগুলোকে পেমেন্ট করতে পারবো যে এক্সপোর্ট না আসে। তো সেটা একটা কনসার্নের জায়গা আমার কাছে এখন এই মুহূর্তে মনে হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি এটা অ্যাড্রেস করতে পারবো ততই আমাদের সবার জন্য ভালো। অলরেডি কিন্তু বলা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট প্রায় 15 থেকে 20% মতো ইম্প্যাক্ট হয়ে গেছে। জি, বড় ধরনের ধাক্কা আসলে আসছে, কারণ ব্যবসায়ীরা প্রতিনিয়ত নানা রকম
আমরা দেখছি যে পোশাক খাতে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখনও চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগে রয়েছেন। আমরা একটু এই মুহূর্তে ব্যাংক খাতে সবচেয়ে বড় যে আলোচিত বিষয় সেটি হচ্ছে তারল্য সংকট নিয়ে বারবার কথা হচ্ছিল ঘুরে ফিরে গ্রাহকদের মধ্যেও। সেই তারল্য সংকট নিয়ে বাংলাদেশ ব্যাংক গতকালকে যেটি বলেছেন যে গ্যারান্টর হিসেবে তারা কিছু সাপোর্ট দিবেন, বিশেষ করে 9টি ব্যাংকের কথাও বলেছেন। সেটি দিলে আসলে এবং এই গ্যারান্টর হিসেবে দিয়ে ব্যাংকগুলোকে কি মনে করেন কিনা যে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব? সেক্ষেত্রে কেমন সময় লাগতে পারে? না, যেটা বাবু আমি একটু আগে বললাম যে আসলে এটা একটা হচ্ছে মানে একটা সর্ট অফ একটা অ্যারেঞ্জমেন্ট, একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। সেটা যেহেতু মাননীয় গভর্নর আপনার প্রোগ্রামেও শুনছিলাম যে অলরেডি উনি বলেছেন যে এবং অডিট প্রসেসটা শুরু হবে এবং এই অডিট প্রসেসের মাধ্যমে ওই ব্যাংকগুলোর হেলথটাকে ডিটারমিন করা হবে। তখনই কিন্তু আসলে তখন চিন্তা করতে পারবেন যে আমার নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হতে পারে, আমি কি তখন কি মার্জেনের দিকে যাব নাকি আমি কি করব। এবং তখন যেটা হবে এই মাঝখানে টাকাটা যদি আমি দিতে পারি বা দেয়, যে সেন্ট্রাল ব্যাংক বলছেন যে তাতে করে ব্যাংকগুলো ইমিডিয়েট যে নিডটা আছে কাস্টমারদেরকে, সেই নিডটা ওরা ফুলফিল করতে পারে। এবং সেটা হলে কিন্তু ব্যাংকগুলো উইল বি বেটার অফ, অ্যাটলিস্ট আপনার যে কাস্টমারদের যে এখন যে কনফিডেন্স ইস্যুটা আছে সেটাকে ম্যানেজ করতে পারবে টু সার্টেন এক্সটেন্ট, এবং তাতে করে টাইম বাইটা করা যাবে। এবং ইন দ্য মিন হোয়াইল আমরা ওই ব্যাংকগুলোর হেলথ গুলো বুঝতে পেরে আমরা কাজ করব, কিভাবে আমরা কি স্টেপস গুলো নিব ফর রিভাইভাল, সেটা হয়তো আমরা তখন ডিটারমাইন করতে পারবো। এই জন্যই সেন্ট্রাল ব্যাংক এই আপাতত এই সাপোর্টটা দিতে চাচ্ছে। এবং যেহেতু এর আগে যেটা হয়েছিল ট্রানজিশনের আগে আপনারা জানেন প্রায় 60,000 কোটি টাকা ছাপানো হয়েছিল, এবং এখন এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংক সেই সাপোর্টটা টাকা ছাপিয়ে দিতে চাচ্ছে না, কারণ ইনফ্লেশন কিন্তু আমাদের বিরাট একটা ইস্যু। সেই জন্য ইনফ্লেশনটা যদি টেম ডাউন করা, যেটা গভর্নর বললেন যে উনি আশা করছেন বাই ফেব্রুয়ারি মার্চ একটা রিজনেবল লেভেলে ইনফ্লেশনটা নেমে আসবে। এই জন্য এই মুহূর্তে আসলে উনি চাচ্ছেন যে একটা ইন্টারব্যাংকটা অ্যাক্টিভ হোক, ব্যাংকগুলো সাপোর্ট করুক। যেহেতু একটা আস্থার একটা সমস্যা আছে, এই জন্য সেন্ট্রাল ব্যাংক একটা গ্যারান্টির মাধ্যমে এই লিকুইড ব্যাংকগুলোকে একটু স্লাইটলি লিকুইড ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়ার কথা বলছে। এবং গভর্নর কিন্তু গতকালকে যেটি আমাদেরকে সাংবাদিককে জানিয়েছেন যে আগামী সপ্তাহেও কিন্তু পলিসি রেটে সামান্য পরিবর্তন আসতে পারে এবং এক মাস পর সেটি আবারও আসতে পারে, কেননা তিনি ইনফ্লেশনটাকে যে কোনো মূল্যে আসলে সংকুচিত করতে চান। একটু মাহবুবুর রহমান জানতে চাইবো যে অবজেক্টিভ যেটা উনি বলেছেন কোন এক সময় যে এটা কিন্তু 10% লেভেলে নিয়ে যাবেন এবং তারপর উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন। কিন্তু সেক্ষেত্রে ব্যাংকার হিসেবে আপনার মনে হয় কিনা যে ব্যবসায়ীরা তো আসলে এটি নিয়ে এক ধরনের ক্ষোভ প্রকাশ করেন, যখন পলিসি রেট বেড়ে যায় তাদের খরচ বেড়ে যায়, এমনিতেই ব্যবসায়িক যে পরিস্থিতি সেটা আবার আপনাদের সার্বিকভাবে ব্যবসা বাণিজ্য যখন এফেক্টেড হয় সেটা তো ব্যাংক খাতের উপরও কিছু না কিছু পরোক্ষ প্রভাব পড়ে। সেটা নিয়ে আপনি যদি একটু পর্যবেক্ষণ বলতেন। আসলে বাবু ব্যাপারটা হচ্ছে কি, এখন তো আপনি কোনটা করবেন, মানে প্রায়োরিটি চিন্তা করতে হবে। ভালো না আপনার ধরেন ইন্টারেস্ট রেট বাড়ানো ভালো না, আপনার লেন্ডিং রেটটা বেড়ে যাচ্ছে সেটাও ভালো না, কিন্তু আপনাকে তো ইনফ্লেশনটা হচ্ছে সবাই কিন্তু এখানে ইম্প্যাক্টেড হচ্ছে, এন্টায়ার কমিউনিটি আমাদের দেশে যারা সিটিজেন আছে, সেখানে আপনাকে চিন্তা করতে কোনটা এখন প্রায়োরিটি। অবশ্যই আপনার লেন্ডিং রেটে ডেফিনেটলি ইম্প্যাক্ট হবে। আপনি লুক এট শ্রীলঙ্কা কিন্তু একসময় ইনফ্লেশন রেট 70-এ চলে গেছিল, এখন কিন্তু সেই ইনফ্লেশন কিন্তু একের নিচে চলে আসছে। তারা কিন্তু বিভিন্ন মেকানিজম, বিশেষ করে এই আপনার ইন্টারেস্ট রেট মেকানিজম দিয়ে কিন্তু এটাকে অ্যাচিভ করে। পৃথিবীর সবখানে কিন্তু তাই হয়। এখন আমাদের এখানে শুধুমাত্র ইন্টারেস্ট রেট টাকা কিন্তু সাথে সাথে সাপ্লাই সাইডে কিছু কাজ করতে হবে, সেখানে হয়তো বাংলাদেশ ব্যাংক কিছু করেন নাই, সেখানে মিনিস্টার অফ কমার্সে কাজ করতে হবে। মোট কথা আমাদের সবাইকেই এই ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। তো ইনফ্লেশনের আমরা অলরেডি দেখেছি যে ইন্টারেস্ট রেট বাড়ানোর ফলে আপনার ধরেন একটা সিঙ্গেল মান্থে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু কমেছে 1% প্লাস ইনফ্লেশন রেটটা। এখন দেখতে হবে এটাকে সাস্টেইন করতে পারছে কিনা আগামী সময়টা, তারপরে বোঝা যাবে। যেটা গভর্নর মহোদয় বলেছেন যে আমি 10 পর্যন্ত বাড়াবো, তারপর আমি দেখবো কি অবস্থা, এবং তারপরে উনি হয়তো আরো কোনো স্টেপস নেওয়া হবে কি হবে না সেই ব্যাপারে জানাবেন। তা আমাদের এই মুহূর্তে এটাই আসলে আমাদের একটা বিরাট সমস্যা, কিন্তু এটাকে আমাকে অ্যাড্রেস করতে গেলে এছাড়া কোনো অপশন বোধহয় ছিল না। জি মাহবুবুর রহমান, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আর ছোট ছোট করে দু একটি বিষয় জানতে চাইবো। রেমিটেন্স নিয়ে আমরা এক ধরনের একটু সুবাতাজি দেখছি, সুসময় মনে করছি। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই মাসে এবং সামনের দিকে যে ট্রেন্ড দেখতে পাচ্ছেন রেমিটেন্স প্রবাহ আসলে সত্যিকার অর্থে একটু এটা টেকসই হবে কিনা এবং বাড়ছে কিনা? আমি তো মনে করি গত মাসে আপনারা দেখেন 2.1 বোধ হয়েছিল, এই মাসে আশা করা হচ্ছে 2.2, 2.3 হবে। এবং সবচেয়ে বড় যে বার্তাটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে
আপনার রেটটা দেখেন, রেটটা কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে গেছে। এখন ধরেন আমরা 120 দিতে পারছি, এবং ইনফর্মালের সাথে ফর্মালের রেট কিন্তু ডিফারেন্স এখন 1 থেকে 2 টাকার মধ্যে, কিন্তু বা দুইয়ের একটু কম। সেটা আই থিঙ্ক ইজ গুড। এটা যদি আমরা চালিয়ে যেতে, কারণ হুন্ডির উপরে চাপটা কিন্তু অনেকটাই কমে গেছে। ওই যে একটা বললাম যে পিলফারেজটা, লিকেজটাকে আমরা একেবারে আমি জিরো হয়েছে কিনা আমি নট শিওর, বাট অনেক কমিয়ে এনেছি, যাতে করে যেসব গ্রুপ এই টাকাগুলো বাইরে নিয়ে যাচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়েছে। তাতে করে হুন্ডির উপরে বা আপনার উপরে চাপটা কমে যাওয়াতে এখন স্বাভাবিকভাবে টাকাটা আপনার ফরমাল চ্যানেলে বেশি আসবে, এবং রেটের যে ডিফারেন্সিয়াল যেটা ছিল সেটাও স্বাভাবিকভাবে কমে আসছে। তো আগামীতে আমি মনে করি যদি আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারি, আমরা যদি সবার কনফিডেন্স আরো বাড়াতে পারি, তার আমি নিশ্চিত যে সবাই চাইবে। কারণ আমরা সবাই কিন্তু চাই অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, যেখানে থাকি না কেন আমরা লিগ্যাল ওয়েতে সবকিছু করতে চাই। ইলিগ্যাল আমরা কেউ করতে চাই না, নন কমপ্লায়েন্ট ইন জেনারেল কেউ হতে চায় না। তো আমার কাছে মনে হয় যে সামনের সময়টা আশা করছি আরো ভালো রেভিনিউস আনতে পারবো জি ইনশাআল্লাহ। মাহবুবুর রহমান, আমি যে বিষয়টি একটু জানতে চাইবো যে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আস্থা তৈরি করা, ব্যবসার পরিবেশ তৈরি করা, সেটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখেছি ইতোপূর্বে এই যে আজকে সালোমের মতো গ্রুপগুলো যে ব্যাংক খাতে লুটপাট করা বা বিনিয়োগের যে আমাদের পরিবেশ, সব মিলে আসলে এক ধরনের পাচারের যে বিষয়গুলো ঘটেছে, বারবারই আলোচনায় এসেছে, অর্থ পাচার হয়েছে। সেখানে তো ব্যবসায়ের পরিবেশটা নিশ্চিত করতে না পারার কারণেই পাচার হয়েছে, এবং এখনও যে পাচারের আমাদের হয় সেটি আসলে আপনি একজন ব্যাংকার হিসেবে কি মনে হয় যে আমাদের দেশ থেকে আসলে এই পাচারটা কেন হয়? আসলে যে একটা স্টেট লেভেল মানে যখন প্যাট্রোনাইজ করে তখন তো আমাদের এই অবস্থা কেন হয়েছিল? স্টেট লেভেল থেকে প্যাট্রোনাইজ করা হয়েছিল, সেই কারণে কিন্তু হয়েছে। আপনি দেখেন হুন্ডি যে আগেও ছিল তা কিন্তু না, হুন্ডি আগেও কম্পিটিভ ছিল, কিন্তু এটা অন্য লেভেলে চলে গেছে, যার জন্য কিন্তু আজকে আমাদের এই অবস্থা হয়েছে। স্টেট লেভেল থেকে যদি প্যাট্রোনাইজেশন বন্ধ করা হয়, যদি করাপশনটাকে আমরা মিনিমাম লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় পরিবেশ, আমার পুরো পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে। এবং সেইখানে আমাদের যদি আমরা ধরেন এক্সাম্পলারি কোন রকম পানিশমেন্ট দিতে পারি, কোন রকম অ্যাকশন নিতে পারি, তাহলে কিন্তু আপনি বন্ধ করতে হবে। আপনি যদি এটাকে যদি দেখে না দেখার ভান করেন, যেটা আগে হয়েছিল আমরা সবাই জানি যে এস আলম বা বেক্সিমকো কি করে যাচ্ছে, বা ওদের যারা ছিলেন তারা কি সবাই দেখেছে, কিন্তু কেউ কিন্তু কিচ্ছু বলিনি, আমরা চোখ বন্ধ করেছিলাম, যে যার মতো করে চলে গেছে। ওই ফ্রি ফ্লোটা বন্ধ করতে হবে, এবং ওটাকে যদি যেটা এই সরকার চেষ্টা করছেন এবং সবাই মিলে চেষ্টা করছে, কিন্তু আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আসলে হয়েছে কি, পুরো প্রসেসটাই নষ্ট হয়ে গেছে, এত পলিটিসাইজেশন হয়েছে না। এখন আপনি যদি যে কোনোখানে হাত দেবেন, যেখানে হাত দিচ্ছেন সেখানে কিন্তু সমস্যা, যার জন্য হয়তো সময় লাগছে। বাট আমার কাছে মনে হয় যে আমরা সবাই ধৈর্য ধরি, সবাই মিলে একসাথে যে যার কাজটা ঠিকমতো করতে পারি, আমার কাছে মনে হয় থিংস উইল ডেফিনেটলি গেট বেটার। না করতে পারে কোনো কারণ আমি দেখি না। জি, এবং এই যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে যে আলোচনা হচ্ছে, আপনি মনে করেন কিনা যে এটি আসলে চেষ্টা করলে সেটি পুরোপুরি না হোক অনেকটা সম্ভব? এটা ডিফিকাল্ট প্রসেস, আই মাস্ট সে দ্যাট। আপনি দেখেন হেইস যেটা হয়েছিল সেটা কিন্তু এখনো পারি নাই। বাট লুক এট মালয়েশিয়া কিন্তু দেখানো হয়েছে যে এমবিডি যেটা হয়েছিল সেখানে কিন্তু ওরা কিন্তু রিকভারি করেছে, এবং প্রসেসটা কিন্তু এখনো আছে, এখনো কিন্তু রিকভারি হচ্ছে। সো আমার কাছে মনে হয় আমরা যদি একেবারে ফোকাসড ওয়েতে, আমরা যদি এখানে একটা টিমকে ইনভলভ করে যে এই টিমটার কাজ হচ্ছে এটাই, তারা ফোকাসড ওয়েতে যেসব দেশগুলোতে আমরা মনে করছি গেছে, যেমন ধরেন দুবাই, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, বা এইসব গুলোকে একদম টার্গেট করে আমরা যদি বাইল্যাটারালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং ওই টিমটাকে মিলে কাজ করতে পারি, আমার কাছে মনে হয় আমরা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আমরা রিকভার করতে পারবো বলে আশা করছি আমি। জি, মাহবুবুর রহমান, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি দেশের বাইরে থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, যুক্ত হয়েছেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশা জানাই। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আমরা কথা বলছিলাম সমসাময়িক ব্যাংক খাতের আস্থা অনাস্থা নিয়ে। বিজনেস আওয়ারের সময় হলে একটা বিরতি নিবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জানাবো শেয়ার বাজারের খবর।
সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারার মধ্য দিয়েই কিন্তু আজকে পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম চলছে। আমরা সপ্তাহের তৃতীয় কার্যদিবস অর্থাৎ মঙ্গলবার আজকে সবশেষ পরিস্থিতি যদি খেয়াল করি, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই মুহূর্তের হালনাগাদ চিত্র আমরা যদি দেখি, প্রধান সূচক ডিএসইএক্স সেটি কিন্তু আজকে বেশ খানিকটা বেড়েছে। গতকালকেও আমরা দেখেছিলাম ঊর্ধ্বমুখী ধারা, আজকে প্রধান সূচক 37 পয়েন্ট বেড়েছে। বেলা 1:30 নাগাদ আমরা দেখতে পাচ্ছি 5797 পয়েন্ট অবস্থান করছে এবং ডিএসইর যে সরিয়া সূচক রয়েছে সেটিও কিন্তু 17 পয়েন্ট বেড়েছে। 17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1291 পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক সেটিও বেড়েছে 17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2114 পয়েন্টে। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 128টির দাম এখন পর্যন্ত বেড়েছে এবং 2% শেয়ার অর্থাৎ 201টির দর কমেছে। অপরিবর্তিত রয়েছে 66টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর এবং এখন পর্যন্ত লেনদেন আমরা দেখতে পাচ্ছি, গতকালকে আমরা দেখেছিলাম যে এই সময় কিন্তু 400 কোটির 450 কোটি টাকার মতো লেনদেন ছিল। আজকে কিন্তু তার খানিকটা বেশি দেখতে পাচ্ছি, অর্থাৎ 508 কোটি টাকার লেনদেন এরই মধ্যে হয়েছে, যেটি 600 কোটি টাকা ছাড়িয়ে যাবে যেরকম ট্রেন্ড দেখা যাচ্ছে। সব মিলিয়ে পুঁজিবাজারে একটু একটু করে আমরা লক্ষ্য করছি যে নতুন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন নেতৃত্ব এসেছে, তারা অনেকগুলো সংস্কার পদক্ষেপ নিয়েছে, একটু একটু করে আমরা দেখছি চাঙ্গা হতে। তবে এখনও বিনিয়োগকারীদের মধ্যে যে এক ধরনের আস্থা অনাস্থার দোলাচল সেটি কিন্তু রয়ে গেছে। তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এরপর আমরা মুদ্রা বাজারের আপডেট জানাবো আপনাদেরকে। মুদ্রা সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে জানাতে চাই প্রধান মুদ্রার বিনিময় মূল্য। শুরুতেই মার্কিন ডলার 119 টাকায় আজকে কেনা হচ্ছে, 120 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, 132 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরোর দাম আরেকটু বেড়েছে, পাউন্ড 146 টাকায় কেনা হচ্ছে, 152 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং চীনা ইউয়ান দেখতে পাচ্ছি একটু একটু করে শক্তিশালী হচ্ছে, 15 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 30 টাকা 20 পয়সায় কেনা হচ্ছে, 31 টাকা 80 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 1 টাকা 45 পয়সা। মুদ্রার পর আমরা স্বর্ণের দর দেখে নেব। স্বর্ণের বাজার রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে, আমরা দেখেছি রেকর্ড পরিমাণ বেড়েছে, অর্থাৎ ইতিহাসে এখন পর্যন্ত এটি রেকর্ড। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ সেটি এখন 1,33,000 টাকা প্রতি ভরির দাম। 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,26,997 টাকা, অর্থাৎ প্রায় 1,27,000 টাকা ভরি প্রতি দাম। 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,08,000 টাকা প্রতি ভরি এবং সনাতন স্বর্ণের দামও কিন্তু এখন প্রায় 90,000 টাকার কাছাকাছি, অর্থাৎ 89,217 টাকা এক ভরি সনাতন স্বর্ণের দাম। পাশে গ্রাম প্রতি দাম দেখানো আছে। আমরা এবারে রূপার দর দেখে নেব। রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা সেটি প্রতি ভরির দাম পড়বে 2,098 টাকা। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 1,714 টাকা এবং সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরবো দেশ ও বন্দর বাণিজ্যের খবর নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবার জানাবো বন্দর বাণিজ্যের খবর। দর্শক, চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডেলিং নিয়ে পণ্য আমদানির যে জটিলতা সেটি অনেকটাই ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। সেটি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, চলুন সেই প্রতিবেদনটি দেখে আসি। পণ্য আমদানিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় চট্টগ্রাম বন্দর, যেটিতে বড় বড় জাহাজ ভিড়ার সুযোগ থাকায় 91% পণ্য খালাস হয় এই বন্দর দিয়েই। চলতি অর্থ বছরে জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঋণপত্র খোলা হয়েছে কম, যার প্রভাব পড়েছে 2024-25 অর্থ বছরের শুরুতে জুলাই মাসে। আগস্টেও একই অবস্থা হওয়ায় দিশাহারা হয়ে পড়েন বন্দর কর্তৃপক্ষ। লাস্ট অগাস্ট মাসে জুলাই মাসের তুলনায় কার্গো হ্যান্ডলিংটা একটু কম। এর আগের মাসে আমরা প্রায় 1 কোটি টন কার্গো হ্যান্ডলিং করেছিলাম, তো এটা অগাস্টে এসে এটা হয়ে গেছে 94 লাখ মেট্রিক টন। বন্দর ব্যবহারকারীরা বলছেন ডলার সংকট ও ব্যাংক জটিলতায় থমকে গেছে পণ্য আমদানি। সংকট কমলে আবারও ঘুরে দাঁড়াবে চট্টগ্রাম বন্দর, বাড়বে আমদানিও। ডলার সব ব্যাংক আসলে ঠিক মতো এলসিগুলো করতেও পারছে না, এটি একটি বড় কারণ। আর আরও কারণের মধ্যে আছে সাম্প্রতিক সময়ের যে পট পরিবর্তন দেশের। আমরা আশা করছি বর্তমানে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। এইদিকে নৌপথে পণ্য পরিবহন বাড়াতে পানগাঁও টার্মিনালকে সচল করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর ব্যবসায়ীরা বলছেন এই টার্মিনালকে দ্রুত সচল করা গেলে চাঙ্গা হবে দেশের অর্থনীতি। ওয়াটারওয়েজটা তখনই সফল হবে
যখন আপনার ওখানকার পানগাঁওর অ্যাপ্রোচ রোডটা ওয়াইড হবে তখন ট্রান্সপোর্টটা অ্যাভেলেবল হতে হবে। কন্টেনার হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের গতবার ছিল 2,71,000 জুলাইতে এবং অগাস্টেও একই। এনবিআর এর পরিসংখ্যান অনুযায়ী গত অর্থ বছরের প্রথম 2 মাসে পণ্য আমদানি হয়েছিল 2,11,00,000 টন। সেখানে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে আমদানি গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 6.6% কমে দাঁড়ায় 1,98,00,000 টন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে আমদানি কমলেও বেড়েছে রপ্তানির পরিমাণ, সেই সাথে বেড়েছে রাজস্ব আদায়ও। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণের কারণে রাজস্ব আয় বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্দর কর্তৃপক্ষ বলছে, অচিরেই কাস্টমস হাউস সহ অবকাঠামোগত উন্নয়ন হলে আরও বেশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 1996 সালে শুল্ক স্টেশন হিসেবে যাত্রা শুরুর পর 2013 সালে পূর্ণাঙ্গ বন্দরের রূপ নেয় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর। ব্যবসায়ীদের দাবির মুখে গত 29 আগস্ট দুধ ব্যতীত সকল পণ্য আমদানির অনুমতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এরপর থেকে আমদানি রফতানিতে গতি বাড়ে এই বন্দরের। ডিজিটাল স্কেলে পণ্যবাহী ট্র্যাকের সঠিক ওজন পরিমাপ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্সের কারণে রাজস্ব আদায় বেড়েছে দাবি ব্যবসায়ীদের। হিসেব বলছে, গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে 275.86 কোটি টাকা রাজস্ব আদায় বেশি হয়েছে। সমস্ত পণ্য আমদানি শুরু হয়েছে, এজন্য বন্দরের সমস্ত ট্যাক্সও বৃদ্ধি পেয়েছে। কলকাতা থেকে আপনার ভোমরা বন্দরে যতটা সময় কম, সময় সাশ্রয়ী, সেটা অন্য বন্দরের থেকে কিন্তু অনেক সাশ্রয় হয় সময়টা। যার কারণে এই সাইডে গাড়ি নিয়ে আমরা দ্রুত চিটাগাং অথবা ঢাকায় কাঁচা মাল পণ্যবাহী গাড়িগুলো দ্রুত বাজারজাত করতে পারি। ভারতের কলকাতা থেকে ভোমরা স্থলবন্দরের দূরত্ব কম হওয়ায় এ বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। উন্নত কাস্টমস হাউস, শেড, ইয়ার্ড, প্যাসেঞ্জার টার্মিনাল সহ নানা অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ হলে অবহেলিত ভোমরা স্থলবন্দরে ব্যবসা বাণিজ্যের গতি আরও বাড়বে বলে জানালেন কর্মকর্তা। এখানে আমদানিকৃত পণ্যের ওজন কারচুপি করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। সকল পণ্যের উন্মুক্ত দ্বার খোলার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকের আকৃষ্ট হচ্ছে এবং দিন দিন ব্যবসায়ীরা এখানে বিভিন্ন ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। তবে ভোমরা বন্দরে ব্যবসা বাণিজ্য নিয়ে চক্রান্ত চলছে বলে দাবি C&F অ্যাসোসিয়েশনের। প্রতিষ্ঠার পর থেকে কাঁচামাল এই পোর্ট দিয়েই সবসময় এসেছে। লাস্ট 3-4 বছর একটি মহল, তারা সবসময় দুষ্ট ব্যবসায়ী, তারা ওখানে ওজনের কারচুপি করে এই মাল তারা ওই দিক পোর্ট দিয়ে আমদানি করেছে। এই কারণেই একটি কুচক্রী মহল পত্র পত্রিকায় রাজস্ব ফাঁকির কথা বলে এ বন্দরের ব্যবসা বাণিজ্য যাতে সম্প্রসারিত না হয় তার চক্রান্ত শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পর সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ভোমরা বন্দরে, যা অব্যাহত থাকলে রাজস্ব আদায় অনেক বাড়বে বলে প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মূল্য বেশি দেখিয়ে ছাড় দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় 2 সুপারমার্কেট জায়ান্ট কোলস ও উলওয়ার্থসের বিরুদ্ধে শত শত পণ্যের মূল্য ছাড়ের বিভ্রান্তি তৈরির অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়ে কোম্পানি দুটির বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন। ACCCর অভিযোগ, ছাড় দেওয়ার আগে কোলস ও উলওয়ার্থস পণ্যের দাম বাড়িয়েছে, এরপর আবার আগের দাম বা তার চেয়ে বেশি দামে ডিসকাউন্ট অফার দিয়েছে, যা ভোক্তা আইনের লঙ্ঘন। এ বিষয়ে কোলস বলছে তারা অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করবে। অন্যদিকে অভিযোগ পর্যালোচনার কথা জানিয়েছে উলসওয়ার্থ। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।